সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে এই মাসের 28 তারিখ ভারত বাংলাদেশে আসতে পারে। সেপ্টেম্বরে 1 তারিখ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুরে, সেপ্টেম্বরে 3 তারিখ দ্বিতীয় ম্যাচ, এমনকি সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে 6 তারিখ তৃতীয় ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে। অন্যদিকে ভারতের প্রকৃত বন্ধু আফগানিস্তানের জন্য ফেঁসে যেতে পারে ক্রিকেট আয়ারল্যান্ড, বয়কটের ডাক পেতে পারে ইংল্যান্ডের কাছ থেকে। কি কারণে সেটা আমরা জানবো। এমনকি বাংলাদেশ কেন এত বাজে ব্যাটিং করতে পারলো, মাত্র 54 রানে অল আউট হয়ে গেছে দ্বিতীয় ইনিংসে, কিভাবে সম্ভব? যেখানে তানজিদ 22 রান করতে পারছে, এমনকি বাকি ব্যাটসম্যানরা 0, 1, 2, 3, 4, 5 এটা হচ্ছে সর্বোচ্চ স্কোর। এরকম একটা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে কোন ধরনের খেলা খেলতে পারবে, সমস্ত কিছু কিন্তু আমরা জানবো আজকের ভিডিওতে। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন প্রথমে আমরা একটু ভারতের সাথে বাংলাদেশের সিরিজটা নিয়ে কথা বলি। ভারত কি আসবে, এই যে একটা প্রশ্ন, এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। শেখ হাসিনা যদি ভারতের মাটিতে একটা ভার্চুয়াল মিটিং না করতে পারতেন, হয়তোবা এই জিনিসটা আরেকটু স্মুথ হইতে পারতো। ভারত সরকার কেন সেটাকে অ্যালাউ করলো? আবার ভারতই বলতেছে এটা একটা বেসরকারি অর্গানাইজেশন, এটাকে আয়োজন করতে পারছে। আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় সরকার যদি তাদেরকে না করতো, তাহলে কি বেসরকারি কোনো প্রতিষ্ঠান কি এই ধরনের জিনিসকে আয়োজন করতে পারতো? আমার ভারতীয় বন্ধুরা বলতেছে সাকিব আল হাসানের বাসায় কেন আগুন দেওয়া হয়েছে। এখন সাকিব আল হাসান কি শুধুই ক্রিকেটার, নাকি সেই সাথে একজন পলিটিশিয়ান, অ্যাক্টিভ পলিটিশিয়ান? তিনি যদি অ্যাক্টিভ পলিটিশিয়ান না হতেন, তাহলে কি শেখ হাসিনার সাথে তিনি ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারতেন? আমি পারতাম, আপনি পারতেন। যেহেতু তিনি পারছেন, তার মানে কি সাকিব আল হাসান এখন শুধু আর ক্রিকেটার নাই, তিনি একজন উদীয়মান কিংবা ভালো মানের একজন পলিটিশিয়ান। এখন রাজনৈতিক চ্যালেঞ্জ যেহেতু এটা না, এখন তার বাড়িতে কেন আগুন দেওয়া হয়েছে সেই ব্যাপারটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, সেটা পুরোটাই রাজনীতির বিষয়। এখন আপনারা যদি এটাকে চিন্তা করে থাকেন যে সাকিবের বাসায় আগুন দেওয়া হয়েছে, তার মানে ভারত যখন বাংলাদেশে আসবে তখন আমরা তাদের সিকিউরিটি দিতে পারবো না, সে বিষয়টা ভিন্ন একটা বিষয় না? একটা হচ্ছে জাতীয় টিমের খেলা, সেটা হচ্ছে পলিটিশিয়ান, রাজনীতিবিদ যারা বাংলাদেশের নিষিদ্ধ কার্যক্রম, ছাত্রলীগের কার্যক্রম কিন্তু বাংলাদেশের নিষিদ্ধ। এখন ওই ব্যাপারে আমি কথা বলতে চাই না, কারণ হচ্ছে ওই ব্যাপারে আমার আসলে নলেজই নাই। তবে ভারত কিন্তু বাংলাদেশে আসতে পারে। অন্যদিকে আফগানিস্তানের জন্য কিন্তু আয়ারল্যান্ড ফেসে যেতে পারে। কি কারণে? আফগানিস্তানের সাথে আয়ারল্যান্ডের খেলা চলতেছে, যেটা ভারতের প্রকৃত বন্ধু, কিন্তু ক্রিকেট ইংল্যান্ড বলতেছে যদি তোমরা তাদের সাথে খেলো, আমরা তোমাদেরকে বয়কট করব। কি কারণে? আফগানিস্তানের মাঝখানে নারীরা অবহেলিত, নারী ক্রিকেটের খেলা হচ্ছে না, সেটাকে কেন্দ্র করে কিন্তু আপনি খেয়াল করে দেখেন আফগানিস্তানের সাথে ইংল্যান্ড কোনো ম্যাচ খেলে না, অস্ট্রেলিয়া কোনো ম্যাচ খেলে না, নিউজিল্যান্ড কোনো ম্যাচ খেলে না। কোন ধরনের ম্যাচ খেলে না? দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না, বাইল্যাটারাল কোনো সিরিজ হয় না। এখন কেন আয়ারল্যান্ড খেলতেছে? সেখানে কিন্তু ক্রিকেট ইংল্যান্ড কিন্তু একদম রেগে আগুনে ফুলে ফেপে আছে যে তোমাদেরকে আমরা বয়কট করতে পারি ওদের ভবিষ্যতে। কি কারণে? আপনি যদি খেয়াল করে দেখেন অ্যাশেজের আগে প্র্যাকটিসমূলক ম্যাচ হলেও কিন্তু একটা দুইটা ম্যাচ কিন্তু তাদের সাথে খেলে। বিশ্বকাপের আগে ইংল্যান্ড কিন্তু আয়ারল্যান্ডের সাথে ম্যাচ খেলে। এখন কিন্তু ওদের ভবিষ্যতে ইংল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের ম্যাচ নাও দেখা যেতে পারে, শুধুমাত্র এইটার কারণে। বুঝতে পারছেন জিনিসটা কতটা বিধ্বংসী আকার ধারণ করতে পারে? ক্রিকেটে বয়কট জিনিসটা যখন এখন একদম মুড়ির মতো হয়ে গেছে, সস্তা হয়ে গেছে। কি কারণে? পাকিস্তান ভারতের সাথে বয়কট, ভারত পাকিস্তানকে বয়কট করে দিচ্ছে। যদি কোনো কারণে বাংলাদেশের সাথে ভারতের সিরিজটা না হয়, তাহলে কিন্তু কাইন্ড অফ বয়কটের মতো জিনিসটা কিন্তু হয়ে যাবে। কারণ কি 2025 সালে এই সিরিজটা হওয়ার কথা ছিল, এখন 2026 এখনো যদি না হয়, রাজনৈতিক কারণ দেখিয়ে, তাহলে তো এটা বয়কট পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের সাথে ভারতের এই সিরিজটা কেন গুরুত্বপূর্ণ? 2027 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের হাতে কিন্তু বেশি পরিমাণে ওডিআই সিরিজ কিন্তু নাই। এই সময়ে যদি কোনো কারণে বাংলাদেশ যদি ভারতকে হারাইতে পারে, তাহলে কিন্তু আমরা সুনিশ্চিতভাবে বলতে পারবো যে 2027 বিশ্বকাপে আমাদেরকে কোয়ালিফাই সিরিজটা খেলতে হবে না। যদি আমাদেরকে কোয়ালিফাই খেলতে হয়, আর যদি কোনো কারণে পাপ পিছলে আমরা মাটিতে পড়ে যাই, যেটা গতবার ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছিল, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 2023 বিশ্বকাপ কিন্তু খেলতে পারে নাই। যদি আমাদের অবস্থা ওরকম হয়ে যায়, তখন কিন্তু আমরা একদম গর্তে পড়ে যাবো। কি কারণে? 2026 সালের বিশ্বকাপ কিন্তু আমরা ইচ্ছে করে খেলে নাই, অন্যদিকে 2027 সালের বিশ্বকাপ থেকে আমরা ছিটকে পড়ে যেতে পারি কোয়ালিফাই রাউন্ড থেকে। সুতরাং বুঝতেই পারতেছেন এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেন ভারত বাংলাদেশে আসে, এমনকি আমরা যেন ভারতকে ঘরে মাটিতে হারাইতে পারি। এখন বুঝতেই পারতেছেন এই কারণে কিন্তু তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটের বস, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেন ভারতকে বাংলাদেশে আনতে পারে। তবে একটা কথা কিন্তু শেষ পর্যন্ত বলতেই হচ্ছে, যদি ভারত সরকার না চায় কিংবা ভারত সরকার যদি চায়, ঠিক তখনই কেবলমাত্র এই সিরিজটা কিন্তু মাঠে গড়াতে পারে। এখন কিন্তু আমাদের হাতে কিছুই নেই, বল কিন্তু ভারতের কোর্টে। এমনকি মোদী সরকার যদি চায় যে বাংলাদেশের সাথে এই সিরিজটা হবে, ঠিক তখনই কিন্তু এই খেলাটা হতে পারে। এখন বাংলাদেশ কোন ধরনের খেলা খেললো? এটা কোন ধরনের ব্যাটিং এর পর্যায়ে পড়লো? আপনি চিন্তা করে দেখেন, গতকাল যখন আমাদের 19 রানে 2 উইকেট পড়ে গেছে, মাত্র 5 ওভারের খেলা বাকি ছিল গতকালকে, আমাদের কি উচিত ছিল? ব্লক করে কোনো মতে দিনটা পার করা, কিন্তু না, আমাদের সাদমান, এমনকি মমিনুল হক
আমাদের প্রিমিয়াম দুজন ব্যাটসম্যান কিন্তু একদম খামখেয়ালি করে আউট হয়ে গেছে। বেশ ভালো কথা, যা হওয়ার তা হয়ে গেছে। আজকে নতুন দিন, আমরা জানি এটা শেষ দিন, আমাদেরকে লিড দিতেই হবে, এমনকি অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আনতে হবে। কিন্তু না ভাই, কিন্তু না, আমরা একজন বলারকে 8টা উইকেট দিয়ে দিলাম। ওই বলারটার নাম হচ্ছে ক্যাম্বেল থমসন। ভাই রে ভাই, 8টা উইকেট যদি আপনি তাকে দিয়ে দেন, তাহলে আপনি কোন ধরনের ব্যাটিং করবেন? 54 রানের মাঝখানে আমরা অল আউট হয়ে গেছি, যেখানে তানজিদের রান আছে 22 রান। ভাই, কোনো ব্যাটসম্যানই কিন্তু তানজিদ ছাড়া ডাবল ডিজিটে ক্রস করতে পারে নাই। আপনি যদি তাদের স্কোরবোর্ডটা খেয়াল করে দেখেন, মনে হবে যেন মোবাইল নাম্বার 0 1 2 3 4 5 6 এই ধরনের স্কোরবোর্ড করতে পারছে। আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিক বোল্ড আউট হয়ে যাচ্ছেন 0 রানে বা 1-2 রান করে। তাহলে কিভাবে হবে? কোনো ব্যাটসম্যানই রান করতে পারতেছে না। সেটা আপনি শান্ত বলেন, সেটা আপনি সৌম্য সরকার বলেন, কেউই রান করতে পারতেছে না। প্রথম ইনিংসে যে ব্যাটসম্যানটা দুর্দান্ত খেলতে পেরেছিল, তিনিও খেলতে পারতেছে না, মেহেদী হাসান মিরাজ। কি কারণে? কারণটা কি? ওই ধরনের কন্ডিশন কি খুবই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। প্রথম ইনিংসে যেখানে স্পিন এত বেশি কার্যকরী হয়েছে, বাংলাদেশের একটা দলে কোনো ধরনের স্পিন বলার নাই। কেন স্পিন বলার নাই? এখন কি বলা যেতে পারে? একটা কথা বলে আমি বিদায় নিতে চাই। আমি আশাবাদী ভারত বাংলাদেশে আসবে, এই সিরিজটা হবে, ভারত এবং বাংলাদেশের মাঝখানে একটা সুন্দর সম্পর্ক হবে। এটাকে কেন্দ্র করেই আমরা যেন সামনে থেকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।